আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হঠাৎ করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রমাণ করে সরকারি মুদ্রানীতি বাজার ব্যবস্থাপনার সমন্বয়হীনতা রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং অর্থ বছরের মাঝামাঝি কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া নতুন করে ভ্যাট আরোপের প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ১৪০টি পণ্যে সরকার যে ভ্যাট আরোপ করেছে তা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে আইএমএফ এর পরামর্শ মতেই সরকার ভ্যাট বাড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমান অর্থনীতির বিবেচনায় অন্তর্বর্তী সরকারের এই নতুন কর আরোপের সিদ্ধান্তের ফলে ১ নম্বর, বর্তমানে প্রায় 13% ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হার বেড়ে যাবে। বিবিএস এর হিসেব অনুযায়ী গত ডিসেম্বর মানুষের আয় বেড়েছে 8%, কিন্তু জিনিসপত্রের দাম অর্থাৎ মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 11%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর 14 আগস্ট আশ্বাস দিয়েছিলেন 5-6 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হবে, কিন্তু বাস্তবে তা বরং বেড়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে তার সুফল পেয়েছে। বাংলাদেশ যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করতে পারছে না সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে প্রথম দফা আলোচনা শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় বিকেল 5:30টায় জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বোর্ডে যোগ দেন। মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের 4 জন প্রফেসর এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া 6 জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান। এদিকে মায়ের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে তো মেডিকেল বোর্ড বসবেন, সেটা আপনারা জানেন, আপনারা যাচ্ছেন। ধন্যবাদ। ব্রিটিশ বাংলাদেশ টিম দুইটা মিলেই কিন্তু ওনাকে চিকিৎসা তারা করছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ডক্টর জুবাইদা রহমান সহ তারা বেশি কন্টিনিউয়াসলি তারা সময় দিচ্ছে, তার ফ্যামিলি সময় দিচ্ছে এবং আমরা আশা করছি যে আজকের এই দোয়া এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং মুসলমানরা ম্যাডামের জন্য দোয়া করছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত সিম্পোজিয়ামে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। Exchange rate. I'm sure after this government assumed responsibility, whatever the central bank did, build a lot of good confidence. But I think we need to also review that. এই যে exchange rate এবং ইন্টারেস্ট রেটের যে মানে একেবারে ট্রেজারি বন্ড ডিপেন্ডেন্ট এবং যে এক্সচেঞ্জ রেটের যে আমাদের নাসিম ভাই ওখানে বসে আছে, হি ইজ অলসো ওনার অফ এ ব্যাংক। ও ইউ আর নট, সরি, ওকে সরি। আমরা দেখেছি যে গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই। আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমমরাল। It's clearly immoral. So we really need to revisit the age legacy of মানে criminalized institutions যে হয়ে যাচ্ছে, তার যে আউটপুট গুলো দাঁড়াচ্ছে, এগুলো আমাদেরকে একটু ফাংশনালি রিয়েলাইজ করা উচিত এবং দেখা উচিত। আমি জানি আমি খুব বিচ্ছিন্নভাবে তথ্যগুলো করছি। So what needs to be done? I know that I have exceeded my allocated time. So আমার মনে হয় যে মানে আমাদের ইনফরমেশন নিয়ে জাহিদ স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমরা প্রায় 4% যদি হয়ে থাকে একটা, যদি আমি জানি না সিএডিআর কি আছে গত 15 বছরে,
সেটা হয়তো 3.5 থেকে 4.5% হবে, সেখানে একটা ম্যাসিভ রিকনসিলিয়েশন অফ ডেটা দরকার আছে। এই ম্যাসিভ রিকনসিলিয়েশন এন্ড রেকগনাইজিং দ্য রিয়ালিটি, বিকজ আমাদের জিডিপি সাইজ আসলে কত, we really don't know. I remember I was having breakfast one day with Zaid sir at one of the hotel, and I was just asking that our GDP growth does not collaborate with the power consumption that this country has. Why? Because the power consumption should be at least double than the growth of GDP. It did not. So এই জিনিসটাকে কোলাবোরেটিভলি এস্টাবলিশ করে আমরা যদি এই নাম্বারগুলোকে ফিক্স না করতে পারি, তাহলে পলিসি মেকিং এ will be grossly mistaken. So I think I would insist all the think tanks here to really do a reconciliation and agree on a number that we need to correct, and then build a reference for all our policies going forward. এবং আমাদের fundamentally agree and embark on these reform agendas that I think the commissions have greatly সবাই বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করছেন, এবং ট্রুলি এই রেফারেন্স গুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। আমি মনে করি যে আইডিয়া আমাদের যে ইনইকুয়ালিটি বিল্ড করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বহু লোক প্রাণ দিয়েছে, আহত হয়েছে, যারা প্রাণ দিয়েছে তাদের সর্বোচ্চ সবই দিয়ে দিয়েছে, এত কিছু দেওয়ার নেই। So the responsibility and the onus is on us now to appropriately contextualize, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। এবং আমরা the current government, we should build that moral reference for our successors to follow by এই জিনিসগুলোকে ফাংশনাল প্র্যাকটিসিং ব্যাপারগুলোকে গ্রহণ করে, এবং হোপফুলি দ্যাট উই সি দ্য নিউ বাংলাদেশ, যে যার জন্য এত হাজার মানুষ আহত হয়েছে, এবং আমরা তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপেক্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একটি ইতিবাচক পথে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্যই ভালো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দিল্লি ঢাকার সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং ইতিবাচক পথে এগোতে চায়। এ সময় তিনি দুই দেশের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা এবং নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানান। দাবি করেন, বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান। বাড়ির উঠানে পতিত জমিতে সবজি বাগান করে নিজেদের প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে আয়ের সুযোগ পাচ্ছে গ্রামীণ নারীরা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর পবা উপজেলার কুমড়াপুকুর গ্রামে নিজেদের বাড়ির উঠোনের অনাবাদি পতিত জমিতে নারীরা এভাবে গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। এসব বাগানে নানা জাতের সবজির পাশাপাশি চাষাবাদ হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ও আদা জাতীয় মশলা। আমার ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটছে, বিষমুক্ত সবজি খেতে পাচ্ছি। এই জায়গাটা পড়েছিল, এখন এগুলো করে এখন আমার হারে সুবিধাই হয়েছে। পেঁয়াজ আর রসুন আমি বাড়িতে সারা জীবনই করে খাই, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি না। পুষ্টি বাগানে উৎপাদিত ফসলে কোনো কীটনাশক ব্যবহার না করায় পরিবারের সদস্যদের বিষমুক্ত ও নিরাপদ সবজির যোগান দিতে পেরে খুশি নারীরা। অন্যদিকে আগের মতো সবজি ও মশলা জাতীয় পণ্য কিনতে অর্থ ব্যয় না হওয়ায় খুশি গৃহকর্তারা। আমি আমার পরিবারকে পুষ্টিকর খাবার, শাকসবজি আর বিষমুক্ত খাবার খেতে দিতে পারে, আমি খুবই খুশি। সবজি আর কোনোটাই কিনা লাগে না, এখনো অতিরিক্ত হয়, বরং মাসে কিছু বেচা লাগে। দেশে একদিকে যেমন আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জনসংখ্যা বাড়ায় খাদ্যের চাহিদা বাড়ছে। আবার মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে বাড়ছে মানুষের রোগবালাই। এমন পরিস্থিতিতে পারিবারিক পুষ্টি বাগান করতে গুরুত্ব দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
আগামীতে যে সুস্থ বাচ্চা বেড়ে ওঠার জন্য তাদের মস্তিষ্কের বৃদ্ধির জন্য নিরাপদ খাবারের প্রয়োজন আছে। এই নিরাপদ খাবারের জন্য আপনাদের বাড়িতে নিজেরা চাষ করে খেতে হবে। এই বসত বাড়ির কোনো জায়গায় ফেলে না রেখে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করে নিজের যে সবজির চাহিদা, দৈনন্দিন আমাদের যে সবজির যে চাহিদা আছে সেই চাহিদাটা যেন পারিবারিক পুষ্টি বাগান থেকেই মেটানো সম্ভব হয়। রাজশাহী জেলায় এরই মধ্যে ৫,২০০টি পরিবার নিজেদের বসতবাড়ির অনাবাদি পতির জমিতে গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। প্রান্তিক নারীদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। সৌম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। আজ মালয়েশিয়ায় শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব ১৯ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12:30টায়। 2023 সালে দক্ষিণ আফ্রিকা মাটিতে 16 দলকে নিয়ে প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও 4 গ্রুপে 16টি দল অংশ নেবে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব 19 টি-20 এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। এদিকে 20 জানুয়ারি অস্ট্রেলিয়া ও 22 জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার 4 গ্রুপে প্রতিটি থেকে সেরা 3টি করে দল সুপার 6 পর্বে খেলার সুযোগ পাবে। সেখানে 2 গ্রুপে শীর্ষ 2টি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। 31 জানুয়ারি সেমিফাইনাল এবং 2 ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।